শুরুতেই জনাব প্রিন্স আপনার কাছে আসতে চাই। অনেকগুলো ঘটনার উল্লেখ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং এই 5 তারিখের পর থেকেই যে বেশ কিছু ঘটনা নিয়ে অনেকবার বিভিন্ন পর্যায়ে প্রতিবাদও করা হয়েছে, তার মধ্যে মাজারের ঘটনাগুলো রয়েছে। এছাড়াও অনেক ক্ষেত্রেই আইন নিজে হাতে তুলে নেওয়ার বেশ কয়েকটি উদাহরণ সামনে রয়েছে। এর সাথে আবার অনেকে বলছেন যে এগুলো আসলে মব নয়, প্রেশার গ্রুপ। অনেকে আবার বলার চেষ্টা করছেন যে এইটা যদি মব হয়ে থাকে তাহলে শাহবাগ মব বা শাপলা চত্বর মব ইত্যাদি। এই মব কোথায় গিয়ে শেষ হয়, কোথায় সেটা আসলে জনতার আন্দোলন হয়ে যায়, এবং এই যে ছোট ছোট ঘটনাগুলো যেখানে মানুষ মনে করেন যে আইন প্রয়োগ করাটা তাদের দায়িত্ব হয়ে পড়ছে, সেটা ঠেকানোর জন্য আসলে কি করা? ধন্যবাদ আপনাকে, আমাদের দেশের সিনিয়র রাজনীতিবিদ মান্না ভাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আপনি যে টাইটেলে আলোচনা শুরু করলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনছিলাম, অন্ততপক্ষে ওনার সর্বশেষ যে কথাটা কমে আসছিল, 2-1 দিন কিছুটা বেড়েছে, আমরা এটাকে কি বলে দমন করব এবং যারা তার সাথে জড়িত ব্যবস্থা নেব। যদি এটা বুঝতে পারতাম যে সরকার অন্ততপক্ষে এই পজিশনটা নিচ্ছে, আমি আবার রিপিট করি যে আমরা যারা জড়িত ব্যবস্থা নেব, এবং ঘটনাগুলো উনি যেগুলো উল্লেখ করলেন ব্যবস্থা নেব, এইটা যদি সরকারের পজিশন হতো তাহলে এই ধরনের মব থাকার কোনো কারণ নাই, সরকার যদি এটা মনে করে। কিন্তু একেবারেই ঠিক যে মুহূর্তে আপনার সাথে আলোচনা করছে আজকের দিনের অন্যান্য ঘটনাবলী আপনি 2-1টা উল্লেখ করলেন, সেটা দিয়ে তো বরঞ্চ এটা দিব্য চোখে দেখছি যে অনেক দিন আগে যেটা ঘটে নাই, সরকার এবং সরকারের যারা লোকজন হিসাবে পরিচিত তারা তো সবাই এ ধরনের মবের পক্ষেই অবস্থান ঘোষণা করেছেন বলে মনে হচ্ছে। আমি একটু উদাহরণ দিয়েও বলবো একটু পরে। সেটা ঘোষণা করেছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ঘোষণার মধ্য দিয়ে তারা এই মব নামে এখন যা চলছে এইগুলোকে অব্যাহত রেখে নতুন কিছু অ্যাচিভ করতে চায় কিনা। নিঃসন্দেহে সেটা তো ভালো কোনো খবর হবে না। সেটা আমি প্রথমে আসি যে দেখেন, যে আমি বললাম যে সরকারের দিক থেকে আপনি যেটা ইতিমধ্যে বললেন প্রেশার গ্রুপের কথা, আমরা দেখলাম যে এই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এই কথাটা বললেন। আমরা এটা দেখলাম সম্ভবত আরেকজন সচিব তিনি এই ধরনের মবকেই জাস্টিফাইড করার কথা বললেন। আর যেটা বললেন একজন উপদেষ্টা, তিনি অতীতের সেই মুক্তিযুদ্ধের সময়ের কথাটা বলে বিহারি বাঙালির আক্রমণ থেকে শুরু করে আরও কথাগুলোকে বলেই যতীতে এইগুলো ছিল, শাহবাগ সহ আপনি কথাগুলো বলেছেন। আপনার বলা না, এটা তো ওনারা আসছেন ফেসবুক মিডিয়াতে। তার মানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি একের পর এক যে অনেকগুলো কথা বলেছে, ঠিক এই ধরনের কথা অতীতে এইবারের মব শুরু হওয়ার পরে এই ধরনের কথাবার্তা এইভাবে একের পর এক শুনেছে বলে আমার মনে পড়ে না। তাহলে সরকারের পক্ষ থেকে এগুলো তো একটা লিগালাইজ ঘটনা বলেই মনে হচ্ছে। এমনকি দেখলাম আজকে একজন বলছে 17 বছরে যে পুঞ্জীভূত খুব তারই বহিঃপ্রকাশ, এগুলো সম্ভবত আরেকজন প্রেসের জায়গা বলেছেন সরকারের। তার মানে সরকারের পক্ষ থেকে এইটা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, এবং এই কথা খুবই সাংঘর্ষিক, এটাকে অব্যাহত রাখার কথা বলা হচ্ছে। এখন যদি এই যে পরে যেটা বললাম যে আমার মনে হচ্ছে যে এটা কেন করতে চায়, দেখুন বেশ কিছুদিন আগে নিশ্চয়ই মনে আছে আমাদের সবার যে এই নতুন যে এই সময় তো অনেকগুলো সংগঠন হয়েছে, তার মধ্যে আপনার ওই যে এনসিপি, তারা কিছু লোক যমুনা অভিমুখে গেল এবং এখানে তখন 144 ধারা জারি। এটা অনকাইন্ড অফ, আমি তো দেখি যেটা তো আন্দোলন বলা যায় না, যেভাবে তারা গেছে এবং যেভাবে কথাবার্তা বলছে, তা সেটাও তো বরঞ্চ আপনি বললে এইটাকেই অনকাইন্ড অফ নিয়মিত রাজনীতির ধারার বাইরে আপনাকে বলতে হবে। আমি মব বলবো কি বলবো না সেটা আমি তর্ক করতে যাচ্ছি না, কিন্তু বলছি যে তখনই দেখা গেল যে গভর্নমেন্ট কতগুলো জিনিস অ্যাচিভ করে ফেললো, মানে তার সিদ্ধান্ত এটা মেক করলো। আপনি পটিয়ার ঘটনা দেখেন, যে মবের মধ্য দিয়ে যেভাবে একজনকে ধরে নিয়ে গেল, তারপরে পুলিশ যখন ডাকলো না তখন ওই পুলিশ ওইখানকার ওসিকে বাধ্য করতে হবে সরিয়ে দিতে, সরিয়ে দেওয়া হলো। থানা যারা পুড়িয়ে ফেলবে তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নিয়েছে কিনা আমাদের জানা নেই। তার মানে আপনি তো এক একটা ঘটনা এগুলো প্রশ্রয় দিয়ে করছেন। তার মধ্য দিয়ে আমি দেখতে পাই যে অন্ততপক্ষে সারা দেশে একটা আগে ছিল যেটা ভয়, কোড অ্যান্ড কোড ভয়ের যেটা রাজত্ব ছিল, এখন মব নামক
আগে তো ভয় তাও একটু বোঝা যেত, যে যখন যে কোনো ঘটনা ঘটতে পারে আপনাকে একটা অটো ভয়ের মধ্যে রাখছে। এখানে সরকারের তরফ থেকে একটা সময় যুক্তি দেওয়া হতো যে পুলিশ বাহিনী আসলে যথেষ্ট পুনর্গঠন করা সম্ভব হয়নি দেখে আসলে তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেটা এই মুহূর্তে 1 বছর প্রায় পেরিয়ে গেল, সরকার গঠনের কতটুকু যৌক্তিক এই দাবিগুলো? না, আমি ওই কথা যখন প্রথমে বলেছে তখন এটা যৌক্তিক ছিল না। কারণ পুলিশ এত বড় ঘটনার পরে যেভাবে পুনর্গঠনের কাজ ছিল, এটা আমাদের নয়, পুলিশ বিশেষজ্ঞরাই যারা আছেন তারা বলেন যে সরকার যথাযথ ভূমিকা নেয়নি। সেটা আপনি এক্সপার্টদের নিয়ে আলোচনা করেন, কিন্তু তখনও যে সংকট ছিল তার মধ্যে আপনি বম দিয়ে দমন করার তো কোনো দরকার ছিল না। বরঞ্চ এই অন্তর্বর্তীকালীন সরকার যে রাজনৈতিক ঐক্যমত্যের মধ্যে দিয়ে গঠিত হয়েছে, তখন যদি রাজনৈতিক দলগুলো এবং এই আন্দোলনকারী অন্যান্য শক্তিকে আস্থায় নিয়ে আপনি একটা অন্ততপক্ষে নিয়মতান্ত্রিক ধারায় যাওয়ার কাজটা করতো, বা এলাকা এলাকায় আমরা অন্য ধরনের কি বলবো যে সংগঠিত শক্তিও গড়ে তুলতে পারতাম এই ধরনের সংকট নিরসনে, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি এ ব্যাপারে সহায়তা চাওয়া হয়তো আমার ধারণা সেই পরামর্শ দিয়ে কাজটা করতে পারত, কিন্তু না করে তারা ছেড়ে দিয়েছে এই ধরনের একটা কি বলে অপশক্তির হাতে। এবং এখন তো আমি দেখতে পাচ্ছি সরকারে নিজেই এটা নারিশ করার কাজটা তারা করছে। সরকার বলতে আমি মিন করছি, একটু আগে নামটাম বললাম, একটি নির্দিষ্ট শক্তি গঠন করছে নাকি এটা আসলে যেই যে এলাকায় পারছে নিজেদের মতো করে হচ্ছে তাই, কিন্তু যে যে এলাকায় যে করতে সাহস পাচ্ছে কিসের ভিত্তিতে? আপনি এটা ডমিনো ইফেক্টের মতো আর কি। যখন কেউ দেখছে যে এইটাকে একটা কি বলবো এক ধরনের হালাল করার কাজটা করছে, যে এটা খুব মানে এক ধরনের নিন্দিত কাজ এবং করলে জিরো টলারেন্স, ছাড়ছি না, তখন কিন্তু আপনি দেখতেন যে এলাকায় যার যার করার কাজটা করছে সে কিন্তু করতো না। হ্যাঁ, নিঃসন্দেহে আমি তো খালি যে সরকারের বিষয়টা তা না, এখন নানা ধরনের গ্রুপ এই ধরনের যখন ধরেন এই ধরনের যদি বলেন আইনের শাসন থাকে না বা নিয়ম নীতি থাকে না, তখন কিন্তু একেবারে রুট লেভেলে আপনি হয়তো বিচ্ছিন্ন কোনো অংশই সে তার স্বার্থ রক্ষার্থেই কাজ করে। তো ওই যে বললাম ডমিনো এফেক্টের মতো, এখন ডমিনো এফেক্টের মতো এটা ছড়িয়ে পড়েছে। এবং আমি জানি না যে এই যে রংপুরে দেখলাম, এইসব দলের নাম আমি উচ্চারণ করতে চাই না, পাটগ্রামের ঘটনাকে ধরে যে কথা বলার সে সুযোগ পেল, এই যে অবস্থা তাতে কি করে একটা নির্বাচনী পরিবেশ থাকে, এই ধরনের কথা বলার আমি বলছি যে এই ধরনের ঘটনা অনেককে নির্বাচন বিলম্বিত করা সহ এই যে একটা অস্থিতিশীল পরিবেশ থাকছে বা কাউকে কাউকে জিয়ে রাখার জন্যও কিন্তু কতগুলো ভূমিকা রাখছে বলে এটা দেখা যাচ্ছে। যা প্রকৃতপক্ষে এই যে আমরা যে মাসে আলোচনা করছি, জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস, আমাদের এই সময় অন্যতম আলোচনা বিষয় হওয়া দরকার যে কিভাবে গণতন্ত্রের পথে যাত্রা করব। এবং আরেকটা যেটা ছিল কোটা বিরোধী মানে বৈষম্যহীনতা, সেই আলোচনা তো কখনো ঢুকতে পারলাম না, এখনো এটা পারা গেল না, আমরা কিন্তু এই আলোচনার মধ্যে বন্দী হয়ে আছি। জি, ধন্যবাদ। জনাব মান্না, আপনার কাছে আসতে চাই। প্রেস সচিবের কথা এর মধ্যে বলছিলেন জনাব প্রিন্স যে এগুলো আসলে তারা মব মনে করেন না, প্রেশার গ্রুপ। এই ধরনের মন্তব্যের কারণেই কি আসলে এই মানুষরা যারা মব তৈরি করছেন, সেটা ফরিদপুরে হোক কিংবা কুমিল্লার মুরাদনগরে হোক, তারা উৎসাহ পাচ্ছেন, নাকি এর পেছনে আর কোনো কারণ দেখেন? সব মিলিয়ে যে রাজনৈতিক বিশৃঙ্খলা রয়েছে এখন পর্যন্ত, সেটাকে দায়ী করেন কিনা? শুধু একটা বিষয়ের দিকে আমি দৃষ্টি নিবদ্ধ করতে চাই না। আমি মনে করি কারণ বহুবিধ হতে পারে, কিন্তু সবার আগে একটা কথা বলি, আমি এই প্রেস সচিব যে দায়িত্ব পাওয়ার পরে তার সাথে একটা দুটো টক শোতে কথা বলেছি, দেখা হয়েছে। আমাকে অন্যান্যরা যেরকম করে তার সম্পর্কে বলেছেন, ওই আইডিয়াগুলো খুব ভালো ছিল তার সম্পর্কে, দে আর স্পিকিং ভেরি হাই। এখন উনি এই কথা বললেন, আমার কেন জানি ধারণা হয় আজকে যদি তারা জিজ্ঞেস করেন তাহলে তিনি এ কথা বলবেন না। মবকে তিনি যেরকম করে প্রেশার গ্রুপ বললেন, উনি এখন সম্ভবত সে কথা বলবেন না। আপনি আলাদা আলাদা কেস দেখতে পারেন। কেন বলছে আলাদা আলাদা কেস দেখতে পারেন? ধরেন এই যে ওটি মিরেশ্বরের কথা বললেন, এটা কারা করলো? ডেফিনেটলি গভর্নমেন্টের সাপোর্ট না হলে ওসি ট্রান্সফার হলো কী কারণে? তো এই ঘটনা থেকে বাকিদের উৎসাহ পাবার কারণ থাকতে পারে, কিন্তু বাকি মানে কি আমার বা আমাদের মতো যারা দল, যারা ঠিক সরকারি দল নয়, কিংস পার্টি নয়, তাদের উৎসাহ পাবার কথা নয়, আমাদের নেতাকর্মীরা উৎসাহ পাবার কথা নয়। কিন্তু আপনি যদি আবার পাটগ্রামের ঘটনায় যান, তাহলে সেটা সরকারের মদদে হয়েছে তা তো বলতে পারবেন না। সেটা কারা করলো? যাদেরকে ছাড়িয়ে দেওয়া হলো তারা কারা? তাদেরকে ছাড়িয়ে দিল তাহলে তারা কারা? এরকম করে আমি মানে ওয়ান বাই ওয়ান যদি এরকম করে ডাইসেকশন করে করে দেখি, তাহলে এটা এরকমই আসবে যে এর মধ্যে ভিন্ন ভিন্ন জিনিস আছে। যেমন আপনাদের এই টেলিভিশনের
এমডি বা চেয়ারম্যান একে আজাদ সাহেব, তার বাড়ির যে ঘটনা, মানে একে আজাদকে আমি তো বহু বছর ধরে চিনি। উনি সর্বশেষ যেটা করেছেন রাজনৈতিকভাবে, ছাত্র জীবনে উনি ছাত্র সংগঠন করতেন, খুব বেশি অ্যাক্টিভ ছিলেন তারা, তারপরে একটা জেলার দায়িত্বে ছিলেন। পরবর্তী সময় তার পলিটিক্যাল কালার এরকম করে কিছু ছিল না। লাস্ট তিনি একটা ইলেকশন করেছেন, সেটা স্বতন্ত্র নির্বাচন করেছেন, এবং তাকে নির্বাচনে হারাবার জন্য তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজে চেষ্টা করেছেন। এখন তার ওখানে হামলা করলো কে? মানে এগুলো থেকে বোঝা যায় যে মানে এক এক জায়গায় এক এক গ্রুপ করেছে। এরকম হতেই পারে, ধরেন বাংলাদেশে এখন হয়েছে কি, রাজনীতির চালচিত্র যদি দেখেন, তার হাল হকিকত দেখেন, তাহলে বাংলাদেশে এখন বিএনপি প্রায় একক অদ্বিতীয় শক্তি, এবং তাদের সাংগঠনিক শক্তি এত বড়, যদিও আজকেই এক জায়গায় জামাতের এক নেতা আবার বক্তৃতায় খুবই কৌশল একটা কাউন্টার করলেন যে না, বড় বলবার আগে কিন্তু ভালো করে হিসাব টিসাব করে বলা উচিত। মানে ওনারাও বড় আছেন, থাকতেই পারেন, বেশিতে ছিল তো বড় করেন। তো যদি আমি দুটো বড় দল ধরি, তাহলে দলের শক্তির কাছে গভর্নমেন্টের শক্তি তো কিছু, গভর্নমেন্টের কোনো শক্তি নাই ওই অর্থে যদি বলেন। আপনি নিজেই বললেন একটু আগে যে পুলিশকে এই গভর্নমেন্ট এখন পর্যন্ত তার ডিউটিতে প্রপারলি অ্যাপয়েন্ট করতে পারেনি, নিয়োজিতই করতে পারে নাই। তো পুলিশ যদি না থাকে, তাহলে ইন্টারনাল ডিসিপ্লিন কে রক্ষা করছে? এদের সে বিজিবি করতে পারে না বা আর্মি করতে পারে না। আর্মিকে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, তারা কি একটা লোককে গ্রেপ্তার করতে গেছে? যায়নি তো। তাহলে পুরো জিনিসটা আপনি একভাবে বায়বীয় অবস্থায় রেখে দিয়েছেন। এর মধ্যে ওই জোর যার মুল্লুক, তার মধ্যে যে যেখানে পারছে সে সেখানে সেই রকম করে করছে। দেখেন, যেদিন শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হলো, সেদিন একটা মিক্সড রিয়াকশন আমি দেখেছিলাম সব জায়গাতে। মানে অনেকে, মানে যারা করে সেই কাজটা, তাদের পক্ষে যারা ছিলেন তারা খুশি হয়েছে, ঠিক হয়েছে। কিন্তু সাধারণভাবে আমি মানুষকে দেখেছি যারা ভোকালি কিছু করেননি, বলেননি, তারা মনে করেছেন এটার দরকার ছিল না, এটা ভাঙতে হবে কেন, এটা এত বড় একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী রাখা দরকার। এই ব্যাপারে গভর্নমেন্ট কিছু করেনি, সেখানে বুলডোজার গিয়েছিল। তো সেটার সাথে একে আজাদের বাড়ি ভাগারটা মনে করেন ওইখানেও কিছু না। সেদিন সিইসিকে যেরকম করে হ্যাকেল করা হলো, পুলিশ জাস্ট চুপচাপ দাঁড়িয়েছিল। পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল কেন? পুলিশেরও তো কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মনে করছে করে যাওয়ার আমার দরকার কি, না গেলে আমার কিছু হবে না, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। অথবা যেটা বলা হচ্ছে একটু আগে আপনি বলছিলেন যে সরকার মনে করছে যে 15 বছর ধরে ওরাই দেশ চালিয়েছে, পুলিশ বলি, অ্যাডমিনিস্ট্রেশন বলি, সিভিল বিউরোক্রেসি বলি, সব তো ওরাই সাজিয়েছে, ওইটা আমরা হাত দিয়ে কি করব, করতে পারবো না। তার মানে এই গভর্নমেন্টের একটা বিরাট ইনএফিসিয়েন্সি বোঝা যায়। এর চেয়ে কত বড় বড় অভ্যুত্থান বিপ্লব হয়েছে, সেই জায়গাতে ডিসিপ্লিন ফেরেনি হোল অ্যাডমিনিস্ট্রেশনে। আপনি রাশিয়ার কথা চিন্তা করেন, অক্টোবর বিপ্লবের আগে তো সবই ভেঙে গেছিল, আমাদের অত বড় ঘটনা ঘটে নাই। তখন একটা বিশ্বযুদ্ধ চলছে, তার মধ্যে জারির অত্যাচার, সব কিছু মিলে এটা করবার পরে সে তো এক জায়গায় গুছিয়ে আসছে। কিন্তু এখানে 1 বছর হয়ে গেল, আমরা গোছাতে পারলাম না। ওই কারণে আমি আবার আগের কথাই বলছি যে একটা সুনির্দিষ্টভাবে এরাই দোষী বা এরাই এটার পেছনে উস্কাচ্ছে এরকম করে বলার চাইতে মূল কথা হলো ভেরি লুজ অ্যাডমিনিস্ট্রেশন। তার মধ্যে যে যেখানে পারছে, এখন যে যেখানে পারছে, মানে ওনারা করছে, সিপিবি করছে, আমি তা বলছি না। কিন্তু তার মানে রাজনৈতিক শক্তি যারা প্রপারলি, তাদের কথা বলছি না, কিন্তু এই রকম ঘটনা যে যেখানে পারছে সেরকম করে করছে, এবং গভর্নমেন্ট এগুলো নিয়ন্ত্রণ করে কোনো মানে কাজ করছে বলে মনে হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা এখন বললেন, আপনি ইউ কাউন্ট দ্য ডেজ, দেখবেন যে কিছু হয়নি। এর আগে উনি এরকম বলেছেন কিন্তু হয়নি, এবং তারপর উনি বলেই যাচ্ছেন, যেরকম বলে একটা কমিটমেন্ট করে দিলেন, কিন্তু সেটা যে বাস্তবায়িত হচ্ছে না, সেটার মনিটর করে এবং সেটা দেখে কিছু করার। যেমন সিইসির ওপরে, নুরুল হুদার উপরে যে এটা করা হয়েছিল, পুলিশ যারা যারা দাঁড়িয়েছিল তাদেরকে কেউ কি জিজ্ঞেস করেছে কেন তোমরা দাঁড়িয়েছিলে, কী করেছো, তাদের কি পানিশমেন্ট হওয়ার মতো ব্যাপার ছিল? তারা এগুলো তো আসেই নাই। আমরা বলছি গভর্নমেন্ট লেভেল থেকে এসব কোনো কনসার্নই নেই। সেদিক থেকে আমার মনে হয় যে গভর্নমেন্টের কনসার্ন এখনও আছে, আমার সেটা মনে হয় না। গভর্নমেন্ট এমনিতেই এক সংস্কার করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, তারপরে আপনার পার্টিগুলোর সাথে আরও মানে র্যাপো তৈরি করার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে, সব মিলে
মানে গভর্নমেন্টের লেজে গোবরের মতো অবস্থা হয়ে গেছে। জি, ধন্যবাদ। এরই মধ্যে ডক্টর আসাদুজ্জামান রিপন যোগ দিয়েছেন আমাদের সাথে, বিএনপি ভাইস চেয়ারম্যান। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা মব নিয়ে কথা বলছিলাম এবং কিছু কিছু ঘটনায় ফরিদপুরেরটা সহ বিএনপির নেতাকর্মীরা জড়িত হয়েছেন এই ধরনের মবে, এবং এর পেছনে আসলে দলীয় শৃঙ্খলার অবস্থা বা কেন্দ্রীয় নির্দেশনার কি পরিস্থিতি, এবং এই যে ক্ষেত্র বিশেষে আপনারা পদক্ষেপ নিচ্ছেন, বহিষ্কারও করছেন, কিন্তু তারপরেও ঘটনাগুলো তো থেমে নেই, সেই ক্ষেত্রে আসলে বিএনপির কেন্দ্রীয় অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। আমি খুব পেছনে যাব না, আমি মান্না ভাইয়ের বক্তব্য শুনছিলাম। তো প্রথম হচ্ছে যে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটা মানে অস্বীকার করা যাবে না, এবং খুব স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনার আপনি নিজেই বলেছেন যে পার্টিও ব্যবস্থা নিচ্ছে। যেহেতু পার্টি ব্যবস্থা নিচ্ছে, এটাকে কন্টেইন করার চেষ্টা করছে এবং খুবই অ্যাগ্রেসিভলি করার চেষ্টা করছে এই মাসে। তো ফলে সেখানে পার্টির অবস্থান, দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যে কারণে আমরা দ্রুত নির্বাচনটা চাই, একটা দেশটা একটা ললেসনেস মানে সিচুয়েশন, পোস্ট অভ্যুত্থান মানে পরিস্থিতিতে যেই সরকারটি এখন মানে ক্ষমতায় আছেন, সেই সরকারটি এগুলো খুব সামলাতে পারছেন না। মান্না ভাই যেটা বলছেন, একেবারে লেজে গোবরে পরিস্থিতি করে ফেলছেন, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যেই মানে আপনার আইন শৃঙ্খলা প্রশাসন, এগুলো তো একটা বাহিনী, মানে লার্জলি আমি পুলিশের উপরে নির্ভর করব, পুলিশের গোয়েন্দা সংস্থা ইত্যাদি, এদের কাছে নির্ভর করব। এই প্রতিষ্ঠানগুলো তো আসলে একেবারে ফ্রাজাইল, এগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়েছে। এটা রিবিল্ড করা এখনও সম্ভব হয়নি, এটা অত্যন্ত সত্য কথা। ওদের মোরাল মানে এটা একদম টোটালি ব্রোকেন, এবং ব্রোকেন হওয়ার সঙ্গত কারণও আছে। কারণ এই বাহিনীগুলোকে, এই বাহিনীর সদস্যরা তো নিপীড়ক, অনেকেই মানে নিপীড়ক বাহিনীতে এবং মানে নিপীড়কের ভূমিকায় চলে গিয়েছিল। তো তাদের তো সেই নৈতিক অবস্থানটা অনেকেরই নাই, যখন তারা এই ধরনের পরিস্থিতিগুলোকে তারা সামাল দেবে বা মানে কি বলে এটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। তো এটা একটা বাংলাদেশের ভবিষ্যৎ মানে পরবর্তী সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে। এই মানে পুলিশ বাহিনীকে রিবিল্ড করা, এটা একটা পরবর্তী সরকারের জন্য একটা বড় মাপের চ্যালেঞ্জ হবে। তারপরেও যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি দেশে থাকতো, তাহলে এটা যত দ্রুত পলিটিক্যালি হ্যান্ডেল করতে পারতো, তাদের প্রজ্ঞা দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে তারা ধরুন বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমানের সাথে আলোচনার পরে তো মোটামুটি ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা দিনক্ষণ ঠিক হয়েছে। তো সেই পর্যন্ত কি তাহলে এই মবগুলো চলতেই থাকবে? এর মধ্যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি করবে? সেই পর্যন্ত আমি আবারও কিন্তু পুলিশের সক্ষমতার কথা বললাম, এটা কিন্তু বিএনপির উপরে নির্ভর। আজকে যদি বিএনপির নেতাকর্মীরাই তো বারবার মবে জড়াচ্ছেন, অনেক জায়গায় তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, মানে এটা আমি আসছে না, আমি তো এরকম ফ্ল্যাটলি আমি তো মানে আওয়ামী লীগ আমলের মতো ধরে বলবো না যে না এটা দোষী যেই হোক, এটা একটা কমন ডায়লগ ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই আমি এভাবে ব্ল্যাঙ্ক রেফারেন্সে কথা বলবো না। হ্যাঁ, অভিযোগ আসছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে মানে বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরও ব্যবস্থা মানে জোরদার করা হবে, সেটাও সত্য। এটার জন্য খুব যেটা দ্রুত নির্বাচনটা এই কারণে দরকার, যেমন মনে করেন আমি যদি আমার এলাকার স্থানীয় জনপ্রতিনিধি হই, আমি যদি মন্ত্রী হই, আমি কি চাইবো? আমি প্রথমত চাইবো আমার দেশে মানে শান্তি শৃঙ্খলা, নাগরিকদের নিরাপত্তা, মানে সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে থাকুক। এখন যে গভর্নমেন্টটি আছে, সেই গভর্নমেন্টের তো এই রেসপন্সিবিলিটিসটা, এই আর্টসটা, করণীয়টা, এটা তার যেটা তারা মুখে বলছেন, মুখে বলার পর তার সে সক্ষমতাটা, মানে যাদেরকে যেটা থামাবেন, করাবেন, নিবৃত্ত করাবেন ইত্যাদি, তাদের তো সেই শক্তি সামর্থ্যটা নাই। আমার কাছে মনে হচ্ছে তারা এটাকে অপারেট করতে পারছেন না। এই পুলিশ বাহিনীর একজন মানে প্রধান যিনি আছেন, তিনি 10-12 বছর বা 15 বছর আগে তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, তিনি বহুদিন আউট অফ সার্ভিস ছিলেন। এটার মাঝখানে এটার যে কত বড় দানবে পরিণত হয়েছিল, কতগুলো বেশ কিছু দানব পালিয়েছে, আরও বাকি দানবরা যেখানে আছে হাত গুটিয়েছে, তাদের ইনভেস্টিগেশন যে নাই, এখানে তো নানা ধরনের মানে ব্যাপার থাকতেই পারে। যেটা মান্নাভাই বললেন যে ওরা মানে হাত গুটিয়ে বসে আছে, থাকছে, অর্থাৎ একটা উদ্ভূত পরিস্থিতি ওয়েলকাম করছে, হ্যাঁ, সেটা আলাদা বিষয়। আর সব কিছুকে আবার আমি সরলীকরণ করতে চাই না, আমি এটাকে মবকে উৎসাহিত করি না, সরলীকরণও করি না। যেমন সিসির ঘটনাটা বারবার আসছে, উনি কি লোকটাকে সিসি ছিল? একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা শুরু করব। দর্শক আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে।
এই যে রাজনৈতিক বিশৃঙ্খলার কথা আসছিল, জনাব রিপন ললেসনেসের কথা বলছিলেন, আপনি কি সেইভাবে এখনকার পরিস্থিতিকে দেখেন কিনা? এবং অনেকে আবার এটাকে, বিশেষ করে জামাত ইসলামী, এটাকে একটা যুক্তি হিসেবে দেখিয়ে বলছেন যে এই পরিস্থিতি থাকলে আসলে নির্বাচনের দিকে যাওয়াটা দুষ্কর। সেটাকেও বা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়? আপনি যেটা বলেছেন এটা মানে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা থাকলে এটার উপর একটা আলোচনা করতে পারতাম। আমি বোঝাতে চাচ্ছি কি, আজকে বিকেলবেলা একটা সেমিনার ছিল ওই গুলশানের একটা হোটেলে, এই হোটেলের নামটা বলে গেলাম আমি, রেনেসাতে। সেইখানে পাশাপাশি বসেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাঝখানে ছিলেন তাহের সাহেব, তাদের যে নায়েবে আমির, এক পাশে ছিলেন খন্দকার মোশাররফ, আর এক পাশে ছিলেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তো ফখরুল ভাই এবং তার সাথে দুইজনই বক্তৃতা করলেন। দুইজনই বললেন, মানে ফখরুল ভাই বলছেন যে আমরা সংস্কার চাই না বলে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আবার ইনি বললেন যে রংপুরে আমাদের আমির যে বক্তৃতা করেছেন সেটাতে আমরা নির্বাচন চাই না বলে কথা বলা হচ্ছে, মোটেই তা না। আমরা বলছি যে এই অবস্থা যেন না চলে, এটা বন্ধ, আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। খসরু ভাইয়ের সাথে বলেন, ভাই আর একবার বলেন। আমি হো করে হেসে বসে পুরো হাউস আসছে। তখন তাই সব আবার বললেন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। মঞ্জুর, আমি একটা কথা বলি, মানে বর্তমানে বাংলাদেশে, বর্তমানে বলতে ধরেন শেখ হাসিনার পতনের সময় যে আন্দোলনটা শুরু হয়েছে, সেই থেকে বিভিন্ন জায়গা থেকে দেশে বাইরে একটা কথা উঠেছে, একটা ন্যাশনাল ইউনিটি লাগবে এগেনস্ট দিস গভর্নমেন্ট, না হলে কিন্তু হবে না। অ্যান্ড দিস হ্যাজ বিন প্রুভড আলটিমেটলি বাই এ ন্যাশনাল ইউনিটি উনি ওয়াজ ওভারথ্রোন, না হলে হতে পারতো না। আবার আমি একই কথা বলছি, গণতন্ত্র নির্মাণের প্রশ্নেও এক ধরনের ন্যাশনাল ইউনিটি লাগবে। মানে ইলেকশন হবে আর সমস্ত পার্টি এক থাকবে, তা তো হবে না। সকল জাতীয় ঐক্য ওইভাবে কাজে লাগবে না, কিন্তু আপনার একটা বেসিক জায়গাগুলোতে আপনার ইউনিটি লাগবেই। যেমন ধরেন যে আমরা যদি গণতন্ত্র চর্চা করতে চাই তাহলে গণতান্ত্রিকভাবেই করতে হবে। সেটাকে আমার ইলিগেলি, আনলফুলি, ইনডেসেন্ট ওয়েতে চর্চা করা যাবে না। আপনি যদি মানে কুৎসা রটা করতে থাকে, তারা যদি কুৎসা করবে, আর কুৎসার মধ্যে পড়ে গেলে যুক্তি থাকবে না। গণতন্ত্র যদিও মেজরিটি শাসন বলা হচ্ছে, বাট আলটিমেটলি একটা সত্য অনুসন্ধানী একটা শাসন ব্যবস্থা, সত্য খুঁজে এইটাকে প্রতিষ্ঠিত করবার জন্য এইটা করা হয়। সেই অর্থে আমি বলছি যে জামাতে ইসলামের নায়েবে আমির আজকে যেরকম করে বললেন, তাতে তারা তাদের আমির রংপুরের বক্তৃতায় নির্বাচনটা বানচাল দিয়ে করতে বা পিছিয়ে দেওয়ার কথা বলছেন, এইটা মিন করে না। অ্যাট দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড, বিটুইন দ্য লাইনস, তাদের ওটা যদি থাকেও, এখন পর্যন্ত এই কথাই আমার কাছে বলে যে সেটা এক্সপোজড। 2 নম্বর কথা হলো কি, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, আপনার কাছে নির্বাচনের কোনো বিকল্প নাই। আপনি যত রকম কায়দা কানুন করেন, নির্বাচন না হওয়া মানে মার্শাল হবে, তো আর তো কোনো উপায় নেই। আর একটা গভর্নমেন্ট আপনি করবেন কেমনে? তাহলে ওই মার্শালার আন্ডারে জামাত বেশি ফ্যাসিলিটি পাবে আর বিএনপি বেশি ডিগ্রি পাবে। হ্যাঁ, মার্শাল ছাড়াও হতে পারে। মানে কি আর একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে পারবেন না? আমার মনে হয়, তাই আমি বললাম। এখন ধরেন মানে আমি এক কথা বলি, মানে একেবারে লাস্ট এক্সারসাইজ মার্শাল আমার মনে হয় না, আল্লাহ না করুক, তার মানে আপনার দেয়ার আর আদার এক্সারসাইজেস। না, ধরেন মার্শাল যদি নাও হয়, তাইলে আমি বলবো একটা আনডেমোক্রেটিক ফোর্সেস আসবে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট তো আসছে না। যেটাই হোক, ডেমোক্রেসি কার্টেল হবে। আনইলেক্টেড গভর্নমেন্ট, আনডেমোক্রেটিক না বলে আমরা যদি বলি আনইলেক্টেড, স্টিল দিস গভর্নমেন্ট ইজ অলসো নট ডেমোক্রেটিক গভর্নমেন্ট। এটা তো নির্বাচিত সরকার না। না, ওই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। এটা তো নির্বাচিত সরকার, এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট। মনে করেন যে আনইলেক্টেড বললে অন্যভাবে আসার এক ধরনের বিষয়, অন্যভাবে আসার ব্যাপারে বলতে চাইছি আর কি। কিন্তু আপনি আনইলেক্টেড বলে মনে করেন যে সেটা প্রপার, আমি তাও বলতে রাজি, তাতে কোনো সমস্যা নেই। মূল কন্টেনশনটা হচ্ছে যেটা আসছে সেটা আমাদের কারোই কাম্য হবার কথা না। অতএব যে যতখানি কথা বলুক, যাই করুক না কেন, শেষ পর্যন্ত তাকে নির্বাচন চাইতে হবে। বিকজ নির্বাচন চাইলে আপনার কাছে আবার জিনিসটা ওপেন থাকতো। ধরেন আপনি জিততে পারেননি, কিন্তু তো আপনি তো ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের মধ্যে যাবেন। নির্বাচনের মধ্যে দিয়ে যদি মোটামুটি ফের একটা ইলেকশন হয়, যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টকেও ডেমোক্রেটিক্যালি বিহেভ করতে হবে, তাকে গভর্নও করতে হবে ডেমোক্রেটিক্যালি। এরকম না যদি একটা ফ্যাসিস্টিক ওয়ে নিয়ে আসতে পারবেন, অথবা একটা অটোক্রেটিক রুল চালু করতে পারবেন, এরকম করতে পারবেন না। এই জন্যে আমি যেটা দেখছি, আমি মাঝে মাঝে বলি, ধরেন যে এই যে কনসেনসাস কমিটি এখন যে বৈঠকগুলো করছে,
সেইখানে অনেকগুলি যে আমার নিজেরও আগে মনে হয়েছে যে এটা হবে না। আমরা যখন 42টা দল যারা যারা যুগপাত করছিলাম তারা মিলে কথা বলেছিলাম, তখন আর্টিকেল 70 ব্যাপারে আমরা কমন জায়গায় পৌঁছাতে পারিনি। ওইখানে তার মধ্যে আপনার ন্যাশনাল সিকিউরিটি অন্যান্য কথাবার্তাও ছিল, কিন্তু এই আলোচনার মধ্যে শুধুমাত্র আপনার অর্থবিল এবং নো কনফিডেন্স বাদ দিয়ে অন্য জিনিসগুলো বাদ গেছে। তারপরে প্রধানমন্ত্রী 2 টার্ম নিয়ে তো কোনোভাবে অ্যাগ্রিমেন্ট হয়, কিন্তু এইখানে আপনি বলছেন 10 বছর, 10 বছর তো আসলে মিন করে 2 টার্মই, কিন্তু যদি একটা টার্মটা ভেঙে যায় তাহলে যাতে তার 10 বছর পরে পরে কন্টিনিউ করে, এটা এক ধরনের ভেগ থাকলেও বোঝা গেল যে ওই জায়গা মানছেন। এবং আরও অনেক জায়গাতে এমনকি ধরেন বাইক্যামেরাল লেজিসলেচার অ্যাগ্রি করেছি, আপার চেম্বার ক্যামরি হবে সেটা ঠিক করতে পারি নাই, বা এটা নিয়ে ঐক্যমত হয়নি, অনেক জায়গায় এরকম নাই। কিছু কিছু ফান্ডামেন্টাল জায়গাতেও ডিফারেন্স আছে, কিন্তু বেশ কিছু জায়গাতে আমরা একমত হয়েছি। আমি মনে করি যে দেশে গণতন্ত্রের কোনো আপনি চান্সই দেননি চর্চা হওয়ার, এই 54 ইয়ার্সের মধ্যে 1-2টা টার্মে গণতন্ত্রে কিছু স্বাদ পাওয়া গেছে, বাকি সবাই পাওয়া যায়নি। তাহলে ওই প্র্যাকটিসটারই আপনি চিন্তা করেন তো, ইউরোপ আমেরিকাতে ইংল্যান্ডে গণতন্ত্রের যে লম্বা স্ট্রাগলের ফেজটা গেছে সেটা তো আমরা পাই নাই। এটা শুরু যদি আমি বলি যে এখন হয়েছে বা কিছুদিন আগে মাত্র শুরু হয়েছিল, এইটা ইতিমধ্যে এরকম একটা জায়গায় পৌঁছেছে। আমি মনে করি যে একটা ইলেকশনও হয়ে যাবে এবং সেটা একটা বড় জিনিস। সেই অর্থে আমি এরকম করে কোনো মানে দোষ বা একটা কি বলা যায় যে একটা অভিযোগ উত্থাপন করতে চাই না যে উনি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের মধ্যে আছেন। আমি তার কন্টেনশন নিয়ে ফাইট করছি আমি, এবং সেটা আমি আমার ওইখানে যখন গেছি তখনও বলেছি, এবং এইখানেও বলছি যে মবক্রেসি যা হচ্ছে সেটা অ্যালার্মিং আমি মনে করি। এইটা এরকম চলতে যদি থাকে, কন্টিনিউ যদি করে, তাহলে মবক্রেসি শেষ পর্যন্ত ইলেকশনের মধ্যেও প্রভাব ফেলবে। দেখা যাবে সেন্টার দখল হবে, অন্য কিছু হবে, অতএব স্টপ করতে হবে। এখন হোম অ্যাডভাইজার যেরকম করে বললেন, আমাদের আশাবাদী হওয়ার দরকার না, মানে অবকাশ না থাকলে আমি মনে করি যে আশাবাদী হওয়ার বিকল্প নেই, এইভাবেই যাতে হয়, তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি। ধন্যবাদ। জনাব প্রিন্স, আপনার কাছে আসি। নির্বাচনকে কেন্দ্র করে এই যে মব গড়ে তোলা বা কোনো জায়গায় চাপ তৈরি করা, যেটা কেন্দ্রের উপরেও প্রভাব বিস্তার করতে পারে বলে যে আশঙ্কার কথা জনাব মান্না বলছিলেন, তাহলে তার আগে আসলে কি কি আইন শৃঙ্খলাজনিত পদক্ষেপ নিলে আসলে এই জিনিসগুলো ঠেকানো যাবে বলে মনে করেন আপনি? না, আমি প্রথমে এই পয়েন্টে একটু রিপিট করে একটু ফয়সালা করে নেওয়ার পক্ষে, যেটা মান্না ভাই বলেছেন যে আসলে আমরা যে জায়গায় আছি আমাদের নির্বাচনের বিকল্প আছে কিনা। বিকল্প নাই, এবং নির্বাচন আমাদের যতটুকু বুঝ হয়েছে যদি আসলে ডিলে হয় তাহলে অন্য একটা ঘটনা ঘটতে পারে, যেটা আসলেই আমি এইখানে আনডেমোক্রেটিক শব্দটাকে আমিও ইউজ করতে চাই এই কারণ এখনও যে সরকার আসছে তাকে নিয়ে কোশ্চেন করতে পারি, কিন্তু সে তো একটা গণঅভ্যুত্থানের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে, কিন্তু সেইটা হয়তো ডিফারেন্ট জায়গায় হবে। এবং এইটা নিয়ে আমরা নানাভাবে কেউ বলতেও পারে যে জানি না এই আলোচনাটা করা হয়তো এইভাবে তুলতে চাচ্ছিলাম না, তবুও বলে ফেলি যে কেউ মনে করতে পারে একটা এসেই সে দ্রুত একটা ইলেকশন দেবে, কিন্তু ওই জায়গায় আমি আশাবাদী হতে চাই না। বরঞ্চ কী হবে না হবে তখন কিন্তু সময় বলে দেবে, আমরা দীর্ঘমেয়াদে একটা সংকটেও পড়ে যেতে পারি। তাহলে এই ধরনের ঘটনাবলিতে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের সামনে যারা গণতন্ত্রের কথা বললাম, এত লড়াই করা হলো এবং এখনও গণতন্ত্রের কথা বলছি, তাহলে নিজস্ব বা ব্যক্তি বা গ্রুপের লাভালাভের থেকে একটা দ্রুততম সময়ে নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচিত প্রতিনিধির কাছে যাব, এই ঐক্যমত্যটাই এখন জরুরি। আমাকে যদি বলেন এখন ওরালি অনেক সময় হলেও বেশি মতপার্থক্য আছে না, আমি একটু আসছি, সেটা মান্না ভাই যত আশাবাদী হয়ে বলছেন আমি ওই জায়গাটা এত আশাবাদী হতে পারছি না এই কারণ আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেক শক্তি আছে, যারা তাদের আমরা যখন বিভিন্ন জায়গায় যাই বা খবর পাই, সুদূর উপরে না নিচেও এরকমভাবে প্রস্তুত করছে যে আমাদের আসলে আরও বেশি সময় দরকার, হয় ক্ষমতায় পুরো না গেলেও আমাদের নিজের পজিশন বাড়ানোর জন্য দরকার। আমি এইটাকে পজিটিভ জায়গা থেকে বললাম, একটা দল সেটা ভাবতেই পারে, আমার দল তো আমি ভাববো যে আমি পজিশন আমি নিয়ে আসবো, কিন্তু আমি কোনটা আগে করব? আমি যদি পজিশন নিয়ে আসার চিন্তা করেই এই অগণতান্ত্রিক ব্যবস্থাটা আর একটা সংকটে পড়তে পারে, তখন আমার পজিশন ভালো খারাপের থেকে আমি চিন্তা করে যাব যে আমি একটা ডেমোক্রেটিক প্রসেসে আসি। কিন্তু এইখানে একাধিক জায়গায় আমাদের কাছে একেবারে তলা থেকে অন্য জায়গায় যে খবর, কারণ এটা ওরিয়েন্টেশন তো উপরে যেটা চিন্তা করে নিচের দিকে, তো সেটা তো প্রবাহিত হয়, করার চেষ্টা করে, সেইখানে তারাই বলে যে না হ্যাঁ আমাদের তো উপরে কথা হয়েছে, আমরা যদি আরও সময় পাই আমরা অনেকভাবে গুছিয়ে নিতে পারবো। এখন এই সব কারণেই তারা নানাভাবে নানা পদ্ধতিতে ডিলে করার চিন্তা করতে পারে। তা আপনি যদি একটা ওরিয়েন্টেশনটাই ঠিকমতো না থাকে,
তখন কিন্তু ধরেন এই যে আমরা যেভাবে যাত্রা করতে চাই, এটা কি একটা মসৃণ পথ? একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো বলেই রাজনৈতিক দলের তাদের এজেন্ডা থাকবে, কিন্তু এখানে সরকার তাহলে আমি কি আসছি, করতে ওই সরকারের কথাই আসছি একটু পরে। তো যেটা আমি বলছিলাম যে আমরা এই ধরনের চিন্তা করলাম, কিন্তু আমি চিন্তা করছি কি একটা এখনো পর্যন্ত একটা ভালো পরিবেশে, আমি সেই ভালো পরিবেশটা নার কারণে পুরনো কথাই রিপিট করতে হয়। আমাদের বাইরে একটা পতিত গ্রুপ আছে, তাই না? তারা তো চাইবে যে আনস্টেবল সিচুয়েশন থাকবে। আরেকটা, এটা বারবারই বলছি, দীর্ঘ গণতান্ত্রিক শাসনের মধ্যে কিন্তু নানা ধরনের অপশক্তি বেড়ে উঠেছে। মনে রাখতে হবে তারা এক ধরনের সংকট তৈরি করতে চায়। আর ভূরাজনৈতিক কারণে বিদেশি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি, ইতিমধ্যে আপনি দেখবেন বন্দর করিডোর হয়তো এজেন্ডা নিয়ে আলোচনা করলাম না, তারা নানাভাবে যদি মনে করে যে একটা ইলেকটেড সরকারের থেকে এই ধরনের সরকার থাকলে আমাদের সুবিধা হবে, তাহলে তারাও কিন্তু আপনাকে একটা বিলম্বিত করার জায়গায় যেতে পারে। তা সুতরাং এই যে সামগ্রিক যে বিলম্বিত করার যে জায়গা থাকবে, এইবার আসি আপনার কথায়, তাহলে এই জায়গাটা একটা বড় রোল প্লে করতে পারে। আমি যদি বুঝে থাকি যে এইরকম একটা গণতান্ত্রিক মানে যে পদ্ধতিতে আমরা আছি, অর্থাৎ আমি মিন করছি যে একটা এখন এক ইস্যুতেই আন্দোলন করেই মধ্যে যদি যেতে না হয়, যদি সরকার এটাকে উপলব্ধি করে দ্রুততম সময় একটা দায়িত্বশীল আচরণ করে। কিন্তু এই কথা আমি একটু বলতে বাধ্যই হচ্ছি যে এই যে ঐকমত্য কমিশনে যেভাবে আলাপ আলোচনা এখনো পর্যন্ত করা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে এই সময়ক্ষেপণটা অপ্রয়োজনীয়। যদি আমি এখানে বলছি নট দ্যাট, শেষ মিটিংয়ে এখানে পরিষ্কার বলে এসেছিলাম এবং এটা বলেছিলাম, এটা ওনাদের সামনে বলতে চাই, এটা বলেছিলাম যে দেখেন এই যে জুলাই আগস্ট আমরা যে এর যদি অন্যতম আকাঙ্ক্ষা গণতন্ত্র বৈষম্যহীনতার কথা বলি, তা আমাদের তো মাঠে যাইতে হবে, মানুষকে ওয়ার্ম আপ করতে হবে। আমরা ঘরের মধ্যে কেন বন্দি করে রাখছেন? এবং অনেক ইস্যু আছে যেটা আগের আলোচনা ছিল না, নতুন করে নিয়ে আসছেন এবং ওইখানে ঐক্যমত্য হয়ে তারা কিন্তু বলতে পারছে না এটা সংবিধান কমিটির মত, এটা হচ্ছে অমুক কমিটির মত, আবার এখন নাগরিক সমাজের মত হিসেবে একটা ডাউস মত নিয়ে আসছেন। তো এইটা তো এখন অপ্রয়োজনীয় এবং এটা কে না বোঝে যে কতটুকু প্রশ্নে আমরা ঐক্যমত্য হতে পারি বা হয়েছিও। যেমন ওনারা বলছেন যে 166টা কোশ্চেন নিয়ে ওনারা প্রধানত আলোচনা করছেন, এইবার তার মধ্যে 19টা হাইলাইটেড এবং নতুন নতুন কথা আসছে। ওনারাই বলছেন আনুষ্ঠানিক না হলে অনানুষ্ঠানিক আলোচনায় যের মধ্যে 85টা থেকে 86টা পয়েন্টে আমরা ঐক্যমত্য আছি। তাহলে তো অনেক বেশি হয়ে গেছে। আর ইতিমধ্যে মান্না ভাই তো জানালেনি যে ইতিমধ্যে কিন্তু প্রায় মানে 7টা প্রশ্নে একেবারেই ঐক্যমত্য এবং মেজর ইস্যু, মেজর এবং অনেক মেজর, আমি বলেই তো অনেক মেজর বিষয়, আরো প্রায় 4-5টা বিষয় আছে যেটা প্রায় ঐক্যমত্য, একটু আলোচনা করলেই হয়ে যায়। তাহলে আপনি মিনিমাম জায়গাটাকে রেখে যদি আমরা ওই সিগন্যালটা দিতে পারি যে আমরা নির্বাচনের দিকে আগাচ্ছি আর সরকার তার কঠোর অবস্থান ব্যক্ত করবে, তো সেই ব্যাপারে পলিটিশিয়ানদের বা পলিটিক্যাল পার্টির কি হেল্প চাই তারা বলুক। তখন যারা করবে না, কথার কথা ধরেন এই যে আমরা 3 দলই আছি, যদি একটা বিষয় আপনি ঐক্যমত্য এইখানে করেন, তা যে দল এইখানে খারাপ কাজ করবে তখন সবাই মিলে সেই জায়গাটা করব। তাহলে আমি যে নিচের লেভেলে যেটা, হ্যাঁ আমার নামে ঠিকই বলছেন আগের পয়েন্টে যে না হয়তো বহুমাত্রিক ঘটনা আছে, কিন্তু সরকারের দৃঢ় অবস্থানই কিন্তু ওই তখন আর বহুমাত্রিকতাটা অনেক বেশি আমার বিবেচনায় যে আমরা কিন্তু রিকভার করতে পারবো। কিন্তু সেইটা অ্যাবসলিউটলি নির্ভর করতেছে সরকারের উপরে। এবং সরকার, হ্যাঁ ঠিকই এককেন্দ্রিক সরকার না, নানা ধরনের মতপথ আছে, কিন্তু কথাবার্তাগুলো এখন এরকম হচ্ছে কেন? এবং এইটা একটা অদ্ভুত জিনিস দেখছি যে এই সরকারের আগে একটা উপদেষ্টারা যত বেশি কথা বলতেন, উপদেষ্টাদের কথা সম্ভবত একটু কমে গেছে, এখন প্রেস সচিব, প্রেসের লোকজন তারাই অনেক বেশি কথা বলছেন, মনে হয় তারাই যেন সরকার চালাচ্ছেন। তাহলে সরকারটা কি? এরকম একটা জায়গার মধ্যে আছি। কিন্তু আমি মনে করি সরকারের তরফ থেকে যখন জনগণের কিছু জানার থাকে সেই প্রশ্নের উত্তরগুলো কারা দেবেন? দেবে তারা কিসে, কার কথা দেবে? প্রেস সচিব দিলে তিনি দেবেন তো উপদেষ্টা পরিষদের কথা বা প্রধান উপদেষ্টার কথা। তাহলে কি আমি ধরে নেব? আপনার কথায় যুক্তি দেই, প্রেস সচিব যেটা বলেছেন যে এই যে এটা মব না, এটা প্রেশার গ্রুপ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, আমি কি এটা ধরে নিতে চাই? আমরা কিন্তু এখন এটা ধরে নিতে চাই না। এটা যদি আপনার এই আজকের এই টকশো দেখার পরেই যদি এরকম হয় যে প্রেসের সবাই যেটা বলছে সেটা সরকারের কথা আমাদের জন্য তো ইজি হয়ে যায়, তাই তো হওয়া উচিত, উচিত তাই। কিন্তু আমি এখনো বলছি যে রিফাইন্ড সরকার না বলে ধরছি না, সেইটা যদি হয় রিপন ভাই তাহলে তো এই সরকারের বিরুদ্ধে আমাদের কালকে সকাল থেকে অবস্থান নিয়ে নামতে হয়, সেটাও বলা উচিত। অফকোর্স আমি বলছি তাই, কিন্তু আমি বলছি এখনো পর্যন্ত সে জায়গায় আমরা যেতে চাইছি না, কারণ তাহলে ওই যে নানা ধরনের অপশক্তি, নানা ঘটনা, এইটা একটা নতুন সংকট তৈরি করতে পারে। কিন্তু এটা আমাদের পরিষ্কার বক্তব্য, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মাসের মধ্যেই তারা যাতে এই প্রশ্নগুলো ফয়সালা করে পরিষ্কার যে রোডম্যাপের কথা বলছি, এটা যদি জনগণের সামনে তুলে ধরে তাহলে অনেক সংকটের অবসান করেই আমরা কিন্তু
কি বলে যে গণতন্ত্রের পথে হাঁটতে পারবো বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ ডক্টর রিপন। এই যে সব রাজনৈতিক দলকে একসাথে নিয়ে নির্বাচনের দিকে একটা স্পষ্ট যাত্রা শুরু করলে মব নিয়ন্ত্রণে আসবে কিনা সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বোধহয় জনাব মান্নার কথার মাঝখানে যেটা বলছিলেন যে সেটা সেনা শাসন না হয়েও আর অন্য কিছু হতে পারে, সেটার ব্যাপারে একটুখানি একটু শুনতে চাই আপনার কাছে। আমি বলতে চাচ্ছি যে যদি আপনি নির্বাচনটা মানে আপনি এখন আমাদের তো নির্বাচনের রোডম্যাপটাই তো থাকা উচিত, দেশ তো নির্বাচনের দিকে যাওয়া উচিত। সারা পৃথিবীতে মোটামুটি উন্নত দেশগুলোতে লাইক আমেরিকা, লাইক ইউকে, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশগুলোতে তো আপনার গণঅভ্যুত্থান হয় না। আপনি ব্রিটেনে গভর্নমেন্ট মানে একটা কনজারভেটিভ পার্টির গভর্নমেন্টের পরিবর্তন আমরা দেখলাম, তাদের 5 ইয়ার্স টার্মের মধ্যে প্রায় 3-4টা প্রধানমন্ত্রী বদল হয়েছে, বাট রক্তক্ষয়ের ঘটনা ঘটেনি, পেছন দরজা দিয়ে যেতে হয় ইত্যাদি ইত্যাদি। বিকজ ডেমোক্রেসি ওয়ার্ক করলে 200-300 বছর আগে তাদের এই রাস্তা ধরতে হতো, সেটা অনেকে সেই জায়গায় তো তারা সেই জায়গায় নাই এখন। আচ্ছা, এখন আমাদের মতন দেশগুলোতে আপনার গণঅভ্যুত্থান হয় কারণ আমরা নির্বাচিত সরকার না, আমরা নির্বাচিত সরকার বলে দাবি করি, তাই না? আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে জনগণের কণ্ঠ স্তব্ধ করার জন্য ব্যবহার করি, খুন করি, গুম করি, নিপীড়কের ভূমিকা আমরা চলে যাই। এখন কথা হচ্ছে কি যে এইটার কারণেই তো গণঅভ্যুত্থান হলো। তো গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার এলো, এই সরকারের প্রধান দায়িত্বটাকে নির্বাচন দেওয়া, অফকোর্স নির্বাচন দেওয়া। আপনি যদি 69 সালে গণঅভ্যুত্থানের খবর যদি আমরা নিশ্চয়ই জানি, মানে অর্থাৎ ঘটনা প্রবাহ জানি, সেখানে তো 70 সালে একটা নির্বাচনই হয়েছিল, জনগণ তার মতামত প্রকাশ করেছে, এবং সেটা হয়নি বলে আমরা একটা দেশই স্বাধীন করে ফেললাম ফাইনালি। আচ্ছা, আপনি যদি অত দূরের থেকে একটু কাছে চলে আসি, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার দিকে যাই, সেখানেও তো একটা গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানেও প্রেসিডেন্ট প্রাসাদ জনগণ দখল করে ফেলেছিল, সেখানেও প্রেসিডেন্ট পালিয়েছিল, সেখানে একটা নির্বাচন হলো, একটা স্টেবল গভর্নমেন্ট আসলো, তারা ইকোনমি আপনার করে ফেললো, মানে উন্নত করে ফেললো। আমাদের দেশের মতো একটা দরিদ্র দেশ থেকে তারা $1 মিলিয়ন নিয়েছিল, সেই ধার দেনাও শোধ করে ফেললো তারা, এবং চমৎকারভাবে শ্রীলঙ্কা একটা ভালো জায়গায় হাঁটছে। বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে নিঃসন্দেহে, কোন কারণে? যেই কারণগুলোতে জনগণ ক্ষুব্ধ হয়, সেই জায়গায় 5ই আগস্টের আগের জায়গায় তো দেশ যেতে চায় না, জনগণও যেতে চায় না। দ্যাট ইজ দ্য অ্যাসপিরেশন, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। এখন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাকে ইলেকশন ছাড়া অল্টারনেটিভটা কি? আপনি ইলেকশন ছাড়া অল্টারনেটিভটা কি? আপনি যে হুদার ব্যাপারে, মানে হুদার তো সিইসি ছিল না, ও তো সিইসি ছিল, মানে ঘৃণার সূচকের শব্দ ছিল। কিন্তু তো সুতরাং বিরুদ্ধে যত অভিযোগই থাক, তাকে কি একদল মানুষ তারা পুলিশের সদস্য নন, তারা ধরে এভাবে অপদস্থ করতে পারে? আমি এটা সাপোর্ট করি না, আমি এটা সাপোর্ট করি না, কিন্তু এটা তো সত্য কথা। এই দেশের জনগণ তো হুদার, ওই নুরুল হুদার ব্যঙ্গাত্মক আচরণ নির্বাচন নিয়ে, তার যে মানে তার যে কথাবার্তা, যে নির্বাচন ঠিক হয়েছে অমুক তমুক ইত্যাদি, প্রতিটা জনগণের মুখে সে চপেটাঘাত করে নেই, জুতো পেটা করে নেই, ভোটারদেরকে ভোট না দিতে দেয়। এ মানুষ তো ক্ষুব্ধ হতেই পারে। সেই মানুষের যখন হাতের বাগে বেঁধে তুই আমাকে দীর্ঘদিন মানে অনির্বাচিত সরকার অধীনে রেখেছিস, ইউ আর রেসপন্সিবল, যে তুমি খুন গুমের রাজত্ব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তুমি সহায়ক ভূমিকা পালন করেছো। তুমি ডিসি বেটা, শুধু কি হুদা একলা করেছে নাকি? এই যে সমস্ত ডিসিরা যে টেবুলেশন করে যে মানে এখন ধরুন জেলায় জেলায় মানুষজন যদি জড়ো হয়ে এই কর্মকর্তাদের সেই জন্য সরকার সমাধান কি? সেই জন্য সরকার উচিত ছিল এই হুদাদেরকে অনেক আগেই এই নির্বাচনগুলো বাতিল করে। ইতিমধ্যে তো সিসিরা বলা শুরু করেছে কি জাতীয় নির্বাচন হয়েছে, সুতরাং 14, 18, 24 নির্বাচনের গেজেট বাতিল করতে হবে, বাতিল করা উচিত। নট অনলি দ্যাট, অল দ্য ডিসিজ অ্যাট দ্যাট টাইম যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে এখন প্রমোশন না, সচিব লাথি মেরে ওখান থেকে বের করে দিতে হবে। সরকার তো ভেরি ক্লিয়ার, বের করে দিতে হবে তাদেরকে। ইউনো যারা আছে, যারা ওই সময় দায়িত্ব পালন করেছে, অতি উৎসাহে যে সমস্ত ইউনো এই সমস্ত কাজগুলো করেছিল, তারা সচিবালয়ে নাই। ওই প্রসঙ্গে মানুষ তো, আমি শফিক মানে আপনার প্রেস সেক্রেটারি ওই বক্তব্যটুকুর সাথে সার্টেনলি একমত, যে জনগণের মধ্যে তো একটা ক্ষোভ থেকে তো জনগণ তো একটা প্রেসার দিচ্ছে। প্রশ্ন হচ্ছে ধরুন নির্বাচনের মানে খুব বেশি তো আর সময় বাকিও নেই, তার আগে যদি এই আমার যার উপর রাগ, তার উপর আমি দল বেঁধে গিয়ে আক্রমণ করতে থাকি, তাহলে আসলে নির্বাচনের পরিবেশটা তৈরি হবে না। দ্যাটস নট দ্য ওয়ে। এই জন্য সরকারকে সক্ষম সরকার হতে হবে। প্রশাসন যদি সক্ষম থাকে, এফেক্টিভ গভর্নমেন্ট যদি থাকে, গভর্নেন্স যদি থাকে, তাহলে তো মানুষকে ওই জায়গায় যেতে হয় না। সেটা এই সময়ের মধ্যে কিভাবে হবে? কেন সম্ভব না? কেন সম্ভব? মানে কি করতে হবে সরকারকে এটা করার জন্য? এক নম্বর হচ্ছে যে ওই স্বৈরাচারের ভূতগুলো যে প্রশাসনে আছে, ওগুলো এইগুলোতে উস্কানি দিচ্ছে, ওই স্বৈরাচারের ভূতগুলোকে সরাতে হবে। স্বাধীনতার পরে
উই হ্যাড ফিউ মেজর্স, জিয়াউর রহমান বলেন, মেজর শওকত আলী বলেন, শফিউল্লাহ বলেন, মেজর তাহের বলেন, হোয়াট এভার, অ্যাট দ্যাট আমাদের তো অনেকগুলো মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী যার যার সেক্টরে তারা অনেক সেনাপতি মানে সেনানায়ক ছিলেন। তারা কি বাংলাদেশের আর্মি এখন যেই জায়গাটিতে বাংলাদেশের আর্মি পৌঁছেছে, এখন তো আপনার মানে শান্তির সন্ধানে শান্তি নিশ্চিত করার জন্য আমাদের দেশের সেনাবাহিনী পৃথিবীতে নানা জায়গায় ভূমিকাও রাখছে। তাহলে এটা কি এই আমাদের আর্মিটাকে আমরা রিবিল্ড করি নাই? করেছি তো আমরা। আমাদের এই পুলিশ নিয়ে তো চলবে না। এই পুলিশ নৈতিকতা, এই পুলিশের মধ্যে অনেকেই নৈতিকতাহীন, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, বিপীড়কের ভূমিকা পালন করেছে, ধর্ষকের ভূমিকা পালন করেছে, গুমে সহায়তা করেছে, ক্রস ফায়ার করেছে। এই লোকগুলোকে যদি আপনি বাহিনীতে রাখেন, আপনাকে তো বের করতে হবে, এগুলো বের করতে আপনি পুলিশকে রিবিল্ড করেন, নতুন পুলিশ আসুক, নতুন 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 ব্লাড ইনফিউজ করতে হবে আপনার পুলিশ এবং অন্য আইন প্রয়োগকারী সংস্থায়। আপনি তা না করে যদি এইগুলোকে রেখে যদি করেন, ইট উইল নট ওয়ার্ক। ওরা এই গভর্নমেন্টকে ফেল করানোর চেষ্টা করবে, এর পরবর্তীতে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টকে ফেল করানোর জন্য চেষ্টা করবে। আমাকে একটু সময় দিতে হবে, একটু দেরিতে আসছিলাম। আমার কথা শেষ হয়নি, মানে কথাটা বলার জন্য। সেটা হচ্ছে কারুর মনের মধ্যে একটা প্রশ্ন কি, কথাটা আমি গতকালকেও বলেছি, আমি জানি না আপনার অনেকগুলো টেলিভিশন চ্যানেলে প্রচার করেছে বটে। সেটা হচ্ছে কারুর ধারণা আওয়ামী লীগকে আবার ফেরত আসছে না। আওয়ামী লীগ ফেরত আসার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ অ্যাক্টিভ রোল প্লে করেছিল বাংলাদেশের জেনোসাইড ঘটানোর জন্য। শেখ হাসিনা সরকার অ্যাক্টিভ রোল নিয়েছিল জেনোসাইড সংগঠিত করার জন্য। আওয়ামী লীগের লোকের ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভ রোল নিয়েছিল জেনোসাইড মাস মার্ডার বলা হচ্ছে, এটাকে মাস মার্ডার বলা হচ্ছে, জেনোসাইড তো একটু ভিন্ন জিনিস। এতগুলো আপনি মানুষ মেরে ফেললেন, আপনি আকাশ থেকে আপনি হেলিকপ্টার থেকে গুলি করে মারছেন, স্নাইপার ইউজ করতেন, আপনি জনগণ মাস মার্ডারকে একসাথে অনেক আপনি গণহত্যাই করেন। আপনি পারেন না। তো গণহত্যাকারী, গণহত্যা সংগঠনকারী সরকার, সেই দল, সেই ব্যক্তিবর্গ তারা কখনই ফেরত আসতে পারে না, এবং তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। কিন্তু তাদের দোসররা শুধু না, ওই কিরণকরা প্রশাসনের নানা জায়গায় বুঝতে পেরেছি। ডক্টর রিপন, আমার কাছে ফেরত আসতে চেষ্টা করবো, তার আগে যেন মান্না যদি আর কিছু যোগ করার থাকে। যদি কিছু যোগ করে কোনো প্রশ্ন করছেন না, এই প্রসঙ্গে যদি আর কিছু। কতক্ষণ সময়? মিনিট দুয়েক। মানে আমি যে কথা এর আগে বলেছিলাম সেই একই কথা আবার বলি। আমি মনে করি যে এখন দেশটা বদলাচ্ছে, সংস্কার বলি যাই বলি, যে চর্চাটুকুই হচ্ছে সেগুলো হচ্ছে তারই একটা প্রচেষ্টার অংশ। তার মধ্যে ব্যর্থতা আছে, তার মধ্যে লিমিটেশন আছে, তার মধ্যে সাকসেস স্টোরিও আছে, সম্ভাবনা স্টোরিও আছে। আমরা যারা দেশ পরিচালনা করতে চাই, রাজনীতি করতে চাই, যারা সমাজের কাজ করতে চাই, তাদেরকে ওই ফাইনাল লাইনটা বুঝতে পারতে হবে এবং সেটা প্রোপাগেট করতে হবে। এর পজিটিভিটি কোনটা আছে সেটা বোঝাতে পারতে হবে এবং সেইটাও করতে হবে ইন আ পজিটিভ অ্যাটিটিউড, ইন আ ডিসেন্ট ওয়ে। এটা যদি আমরা করতে পারি তাহলে উই ক্যান রিচ সামওয়্যার। ধরেন এখন আমার 100টা এজেন্ডা ছিল, তার মধ্যে আমি 20টা এজেন্ডা করতে পারলাম সাকসেসফুল, 80টা বাকি থাকলো। অবধারিতভাবে এই 80টা পরবর্তী পার্লামেন্টের কাছে বা পরবর্তী বডি পলিটিকের কাছেই যাবে এবং এটা ধারাবাহিকভাবে চলবে। আরও নতুন জিনিস যুক্ত হবে, যেরকম করে আপনার ইউরোপে পার্লামেন্টারি ডেমোক্রেসি বিকাশের ইতিহাস আমরা যতদূর জানি, এটা ফেজ ওয়াইজ গ্র্যাজুয়ালি হয়েছে, সিঙ্গল স্ট্রোক কোথাও কিছু হয়নি। আমাদের এখানেও সিঙ্গল স্ট্রোক চাইলে হবে না, আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা আমাদের জীবিত করে নাও দেখতে পারি, কিন্তু একটা ভালো ইলেকশন যদি হয় আমি মনে করি দ্যাট ইজ এ বিগ ডিল এবং এটার রেজাল্ট আমরা পরবর্তীতে দেখতে পারবো। আমি ধরেন কিছুদিন আগে দেখতে পারতাম, ভাই কী হবে আবার আওয়ামী লীগের বদলে বিএনপি, একই তো দেখি এই বিএনপিকে। এখন কিন্তু সে কথা নাই। এখন মানুষ বুঝতে চাইছে যে বিএনপিকে কিছু চেঞ্জ করেছে, তার লিডারশিপের মধ্যে পরিবর্তন হয়েছে, তাদের কথাবার্তার মধ্যে কোনো পরিবর্তন দেখছি। এগুলো আমি মনে করি পজিটিভ দিক, যেগুলো আমাদেরকে সার্চ করতে হবে এবং প্রোপাগেট করতে হবে। ধন্যবাদ। জনাব প্রিন্স। না, আমি এক কথায় যদি বলি, এটা তো ঠিকই না ভাই যেখানে শেষ করলেন, যে এই যে একটা যদি ভালো নির্বাচন করতে পারি এই সময় এবং কি বলে যে নির্বাচন ব্যবস্থার সংস্কার করে, সেটাই তো একটা বড় সংস্কার, এটা করতে হবে। কিন্তু আমি একটু খুব বলি যে বিনয়ের সাথে বলি যে আসাদুজ্জামান রিপন ভাই যেভাবে বললেন ওইটার সাথে আমি একমত হচ্ছি না। যে হ্যাঁ, নিঃসন্দেহে অতীতে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, কিন্তু যদি আমি ওই যে প্রেস সচিবের কথায় 11 মাস পরে এসে এইটাকে করি, তাহলে কিন্তু
আমাদেরকে বিভিন্ন জায়গায় এখন মবে যেমন উৎসাহিত করবে, নির্বাচনের সময় ওই ভোট কেন্দ্র দখলকে উৎসাহিত করবে। পাটগ্রামের ঘটনাটা যেটা দেখেন, অন্যান্য জায়গায় আমি নাম উচ্চারণ করতে মানে সময়ের জন্য পারছি না। সুতরাং এটা মনে রাখতে হবে, আমাদের সবার আচরণ এইরকম, আমি দল মিন করছি, এটা কোনো ব্যক্তির ফ্যাক্টর না। যদি এখানে ঐক্যবদ্ধভাবে একটা পজিটিভ আচরণ না করতে পারি, তাহলে যে ভালো নির্বাচনের স্বপ্ন দেখছি, সেই নির্বাচনে কিন্তু বিভিন্ন জায়গায় এটা দেখবেন দখলদারিত্বের উৎসব হবে। পজিটিভ আচরণটা একটু ব্যাখ্যা করুন। হোয়াট ইজ দ্য পজিটিভ? ওই যে বললাম যে আমরা এখন একেবারেই যে ওই আইনের শাসনের কাছে ফিরে যাব এবং আমার দল হিসাবে চিহ্নিত করব না। এখানে সব হবে, তারা হচ্ছে চিহ্নিত হবে সন্ত্রাসী হিসাবে, সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হবে। এবং আমরা কখনো ওই যে কি বলে প্রেসার গ্রুপের নাম হোক, কোনো নামেই কোনোভাবে মবকে উৎসাহিত করব না। সিগন্যাল এটা দিতে হবে যে মানুষ এতদিন ধরে 11 মাস পরে এসে নতুন করে বললেই সেটা আমি দেখি যে তারাই বরঞ্চ উৎসাহিত হবে বলেই আমাদের কাছে মনে হয়। জি, ধন্যবাদ ডক্টর প্রিন্স। ডক্টর রিপন। জি, আমার বক্তব্য হচ্ছে নিঃসন্দেহে ভালো নির্বাচন তো একটা ভালো গভর্নমেন্ট উপহার দেয়। ভালো গভর্নমেন্ট থাকলে সুশাসন হবে, সুসরকার হবে, সবকিছু একটা ভালো নির্বাচনের আউটকাম এটা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার আশঙ্কাটা হচ্ছে যে প্রশাসনে এবং নানা স্তরে আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে নানা থেকে স্টিল আওয়ামী লীগের ওই যে নিপীড়ক গোষ্ঠী, সেই নিপীড়ক গোষ্ঠীর সদস্যরা এখন পর্যন্ত ওখানে বহাল তবিয়ত আছে। তাদেরকে রেখে আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন না। ওরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রেও তারা তৈরি করবে। সুতরাং তাদের বিরুদ্ধে আপনার পারপেট্রেটরদের বিরুদ্ধে ব্যবস্থাটা অনেক ধন্যবাদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।